আমেরিকা এমন এক নতুন ডলার বাজারে ছেড়েছে যেটা জাল করা ইম্পসিবল, কারণ এই নোটে আছে সিকিউরিটি লেয়ার, সূক্ষ্ম ওয়াটারমার্ক আর বিশেষ একটা কালি, যেটা একদিক থেকে পার্পল আর অন্য দিক থেকে সোনালি দেখায়। দুনিয়ার কোনো প্রিন্টার এই নোটকে হুবহু কপি করতে পারবে না, কিন্তু প্রিন্টার না পারলেও এক আর্টিস্ট সেটা নিজের হাতে ড্রয়িং করে জাল করে ফেলেছে। তার হাতের কাজ এতটাই নিখুঁত যে কোনটা আসল আর কোনটা নকল সেই তফাৎটা বের করা ব্যাংক এক্সপার্টদের পক্ষেও সম্ভব না। কিন্তু এই অসাধারণ ট্যালেন্টেড মানুষটাকে আর কেনই বা সে তার এই প্রতিভাকে এরকম একটা ভয়ঙ্কর কাজে ব্যবহার করলো, এই সব প্রশ্নের উত্তর দিতে হাজির হলাম 2018 সালে রিলিজ হওয়া মুভি প্রজেক্ট গুটেনবার্গের এক্সপ্লেনেশন নিয়ে। এই মুভি শেষে যে এমন একটা টুইস্ট আছে যেটা তোমাকে পুরো ধোঁকা দিয়ে যাবে। মুভি শুরুতে একটা অন্ধকার জেলের ভিতরে একজন লোক বসে থাকতে দেখা যায় যার নাম লি। তার সামনে এক টুকরো কাগজ আর সে নিজ হাতে অত্যন্ত সূক্ষ্মভাবে একটা নকল স্ট্যাম্প তৈরি করছে। এই লি কিন্তু কোনো সাধারণ কয়েদি নয়, বরং সে একজন দক্ষ আর্টিস্ট। সে জেলের ভিতরে থেকে কাউকে একটা চিঠি পাঠাতে চায়, কিন্তু সমস্যা হলো চিঠি পাঠাতে গেলে জেলের পোস্টম্যানকে $10 দিতে হবে, আর লির কাছে তো একটা টাকাও নেই। তাই সে তার অবিশ্বাস্য দক্ষতাকে কাজে লাগিয়ে নিজ হাতে একটা নকল স্ট্যাম্প বানিয়ে ফেলে। আর এই স্ট্যাম্পটা এতটাই পারফেক্ট হয় যে কেউ চাইলেও তা আসল বা নকলের তফাৎ ধরতে পারবে না। এরপর যথারীতি পোস্টম্যান এলে লি তার কাছে চিঠি দিতে চায়, কিন্তু পোস্টম্যান $10 দাবি করে বসে। ঠিক সেই মুহূর্তেই সামনের সেলে থাকা এক বৃদ্ধ কয়েদি হঠাৎ অসুস্থ হওয়ার ভান করে চেঁচামেচি শুরু করে। এর ফলে পোস্টম্যানের মনোযোগ সেদিকে চলে গেলে লি এই ফাঁকে তার চিঠিটা চুপচাপ ওর ব্যাগে গুজে দেয়। এখন এই চিঠিটা সে কাকে পাঠাচ্ছে আর কেনই বা পাঠাচ্ছে সেটা মুভির শেষে গিয়ে আমরা জানতে পারবো। এদিকে এর কিছুক্ষণ পরে পুলিশ এসে লিকে জেল থেকে বের করে নিয়ে যায়। এখানে আমরা জানতে পারি যে লি এতদিন ধরে থাইল্যান্ডের একটা জেলে বন্দী ছিল, আর এবার হংকং পুলিশের ইন্সপেক্টর হো তাকে নিজের কাস্টাডিতে নিয়ে এসেছে। ইন্সপেক্টর হো তাকে ইন্টারোগেশন রুমে বসিয়ে একে একে তার বিরুদ্ধে থাকা সব অভিযোগগুলো পড়তে শুরু করে। প্রথম অভিযোগ জাল নোট তৈরি করা। এছাড়াও 2 বছর আগে কানাডার এক হাইওয়েতে সেন্ট্রাল ব্যাংকের একটা গাড়িতে সে হামলা চালিয়েছিল, যেখানে তাদের প্রায় 7 জন গার্ড প্রাণ হারায়। শুধু তাই নয়, এরপর শহরে আরো বেশ কয়েকটা হামলার ঘটনা ঘটে। পুলিশ এই সব কিছুর পিছনে একটা আন্তর্জাতিক চক্রের হাত আছে বলে সন্দেহ করছে, আর লিয়ের বিরুদ্ধে এই সব ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগ আছে। কিন্তু লি বরাবরের মতোই সব অভিযোগ অস্বীকার করে। সে বারবার একটা কথাই বলতে থাকে যে এই সব কিছুর মূল হোতা হলো পেইন্টার নামের এক বড় মাপের মাফিয়া। তবে এই পেইন্টারের আসল নাম কি, তাকে কোথায় পাওয়া যাবে, এসব কোনো তথ্যই সে দিতে পারে না। আজকেও ইন্সপেক্টর হোর সামনে পেইন্টারের ব্যাপারে তার মুখ থেকে কোনো কাজের কথা বের হয় না, উল্টো তার চোখে মুখে প্রচন্ড আতঙ্ক ফুটে ওঠে। সে কান্না করতে করতে বলে যে পেইন্টার তাকে খুঁজে খুঁজে মেরে ফেলবে, তাই তাকে যত তাড়াতাড়ি সম্ভব জেলে ফেরত পাঠানো হোক। এরপর পুলিশ তার রক্ত আর চুলের স্যাম্পল সংগ্রহ করে ক্রাইম স্পটে পাওয়া ডিএনএর সাথে ম্যাচ করে, আর রেজাল্টে প্রত্যেকটা স্যাম্পলই লিয়ের সাথে হুবহু মিলে যায়। তার মানে তার অপরাধ এখন দিনের আলোর মতন পরিষ্কার। পুলিশ আবারও তাকে সত্য স্বীকার করার জন্য চাপ দিতে থাকে, কিন্তু প্রতিবারের মতোই এবারও লি সবকিছু অস্বীকার করে। ঠিক এই সময়টাতেই পুলিশ স্টেশনের বাইরে ইউয়ান নামের একটা মেয়ে অপেক্ষা করছিল। সে তার লয়ারকে নিয়ে এসেছে লিকে বেল করানোর জন্য, কিন্তু পুলিশ তাকে সাফ জানিয়ে দেয় যে লি বেশ বড় কয়েকটা মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী, তাই তার এই বেল কোনো মতোই সম্ভব হবে না। তবে পুলিশ একটা শর্ত রাখে, যদি লি প্রিন্টারের আসল পরিচয় রিভিল করে তাহলে তার জামিনের ব্যাপারটা সে ভেবে দেখবে। তখন ইউহান নিজে লিয়ের কাছে গিয়ে তাকে সব খুলে বলতে অনুরোধ করে, আর লি সেই মুহূর্তে মুখ খুলে অতীতের সেই ঘটনাগুলো বলতে শুরু করে। এবার সিন কাট হয়ে যায় অনেক বছর আগের একটা সময়। এখানে আমরা লি আর ইউয়ানকে প্রথমবারের মতো দেখতে পাই। তারা দুজনেই আর্টিস্ট ছিল, দুজনেই দারুণ ছবি আঁকতো। আর্ট করতে গিয়ে তারা ধীরে ধীরে একে অপরের কাছাকাছি চলে আসে এবং এক সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে তাদের মধ্যে একটা বড় পার্থক্য ছিল। ইউয়ান ছিল একজন সৃজনশীল আর্টিস্ট যে নিজের ইউনিক স্টাইলে মৌলিক ছবি আঁকতো, আর লি সে কোনো মৌলিক ছবি আঁকতো না। সে বিভিন্ন বিখ্যাত আর্টিস্টদের ছবি হুবহু কপি করে ফেলতো। তার কপি করার দক্ষতা ছিল অবিশ্বাস্য রকমের, কিন্তু সমস্যা হলো এই ডুপ্লিকেট ছবিতে কারো তেমন কোনো ইন্টারেস্ট ছিল না। এখন এই কপি করার ক্ষমতাটাই কিন্তু পরে তাকে একটা ভয়ঙ্কর পথে নিয়ে যাবে। একদিন লুক নামের এক আর্ট গ্যালারির মালিক তাদের পেন্টিং দেখতে আসে। সে ইউয়ানের কাজ দেখে মুগ্ধ হয়ে যায় এবং সবগুলো কিনে নিতে চায়, কিন্তু লিয়ের পেন্টিং গুলো তার একেবারেই পছন্দ হয় না, কারণ সেগুলো তো অন্যদের কাজের হুবহু কপি। ফলে লুক সেগুলো তার এক্সিবিশনে রাখতেও রাজি হয় না। কিন্তু ইউয়ান তখন জোর দিয়ে বলে যে হয় সব পেন্টিং তাকে একসাথে কিনতে হবে, নাহলে একটাও সে বিক্রি করবে না। এবার লুক চলে গেলে লি ইউয়ানকে বলে, তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করো না, কারণ আমার সব পেন্টিং ইতিমধ্যে টোকিওর একজন ব্যক্তি কিনে নিয়েছে। কিন্তু কিছুক্ষণ পরে ইউয়ান বুঝতে পারে যে লি তাকে মিথ্যে বলেছে, তার একটা পেন্টিংও আসলে বিক্রি হয়নি। আসলে লি চেয়েছিল ইউয়ানের ক্যারিয়ারে যেন তার কারণে কোনো বাধা না আসে। যাই হোক, এক্সিবিশনের দিনে ইউয়ান তার নিজের পেন্টিং গুলোর পাশে চুপিচাপ লিওর একটা পেন্টিং রেখে দেয়।
সবাই পেন্টিংগুলোর প্রশংসা করছিল। ঠিক তখনই এক লোক এসে লির পেন্টিংটা নিয়ে মজা করতে শুরু করে। তার এই আচরণ দেখে ইউয়ান প্রচন্ড রেগে গিয়ে তার গায়ে সরাসরি পানি ছিটিয়ে দেয়। তবে এক্সিবিশন শেষে লি নিজ থেকেই সেই লোকটার কাছে গিয়ে ক্ষমা চায়। তখন লোকটা হাসতে হাসতে বলে যে সে আসলে স্রেফ মজা করছিল, যাতে লি তার সাথে একান্তে দেখা করতে আসে। কারণ পুরো এক্সিবিশন থেকে সে যেই পেইন্টটা কিনেছে সেটা হলো লিয়ের সেই পেন্টিং। এরপর একটা রেস্টুরেন্টে বসে তারা অনেকক্ষণ ধরে আলাপ করতে থাকে। লোকটা তাকে পরিচয় দেয় একজন পেইন্টার হিসেবে। হ্যাঁ, এই সেই পেইন্টার যার নাম লি বারবার পুলিশকে বলেছিল। এই পেইন্টার লিয়ের প্রশংসা করতে করতে বলে যে কোনো ছবিকে এভাবে কপি করতে পারাটা কোনো চারটেখানি কথা নয়। সে সরাসরি বলে দেয় তোমার এই ট্যালেন্ট আমার খুব কাজে লাগবে। পরের দিন লি পেইন্টারের সাথে দেখা করে জানায় যে সে তার যে কোনো অফারে নিতে রাজি। পেইন্টার তখন তাকে হাসি মুখে নিজের টিমে স্বাগত জানায়। কিন্তু লিকে যে কাজটা করতে হবে সেটা শুনে তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। পেইন্টার তার সামনে একটা ডলার ধরিয়ে বলে এই টাকাটাকে তোমাকে হুবহু তৈরি করতে হবে। তার মানে সে লিকে সরাসরি জাল টাকা তৈরির প্রস্তাব দিচ্ছে। লি সাথে সাথে ভীষণ রেগে গিয়ে তার প্রস্তাব ছেড়ে ফেলে। তখন পেইন্টার জানায় যে তার আসল নাম হচ্ছে স্যাং। গত 3 পুরুষ ধরে তারা জাল টাকা ছাপানোর ব্যবসা করে আসছে, কিন্তু আজ পর্যন্ত কাউকে জেলে যেতে হয়নি, কারণ এই কাজগুলো সে অত্যন্ত সতর্কতার সাথে করে। কিন্তু প্রশ্ন হচ্ছে লি কি শেষমেশে ভয়ঙ্কর প্রস্তাবে রাজি হয়ে যায়? পেইন্টার তখন লিকে বোঝাতে থাকে এই যে নতুন ডলার ছাপানো হয়েছে, এখানে থাকা ছবি আর অক্ষরের প্যাটার্ন এতটাই জটিল যে হাই কোয়ালিটির দামি প্রিন্টারও ঠিকঠাক মতো তা প্রিন্ট করতে পারে না। তাই এখানে প্রয়োজন হবে লিয়ের হাতের অবিশ্বাস্য দক্ষতা। আর লিয়ের করা কাজ দেখেই পেইন্টার মূলতই তাকে এই অফারটায় রাজি করাতে চায়। লি প্রথমে না করে দিলেও নিজের আর্থিক অবস্থার কথা ভেবে শেষমেশ সে রাজি হয়ে যায়। ইউয়ান তখন একটা এক্সিবিশনের জন্য আমেরিকা যাচ্ছিল, ফলে লি তাকে কিছু না জানিয়ে চুপচাপ চলে আসে। এদিকে পেইন্টার তাকে নিয়ে প্লেনে করে কানাডা পৌঁছায়। সেখানে সে লিকে তার পুরো টিমের সাথে পরিচয় করিয়ে দেয়। এই টিমে আছে জাল টাকা তৈরিতে 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন কিছু ওস্তাদ। প্রত্যেকেই কোনো না কোনো বিষয়ে একেবারে এক্সপার্ট। তারা সবাই মিলে জাল টাকা তৈরি করার একটা বিশাল প্ল্যান সাজাতে বসে। এখানে আমরা বুঝতে পারি যে আমেরিকান ডলার জাল করাটা মোটেও সহজ খেলা নয়। প্রত্যেকটা ইউএস ডলারে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের একটা ছবি থাকে, আর এই ছবিটা তৈরি হয় অনেকগুলো সূক্ষ্ম লেয়ারের মাধ্যমে। ফ্র্যাঙ্কলিনের কলারে ছোট ছোট অক্ষরে লেখা থাকে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এখন নতুন নোটগুলোতে আমেরিকান সরকার আরো অনেকগুলো সিকিউরিটি লেয়ার যোগ করেছে, যার ফলে সূক্ষ্ম পেইন্টিং কিংবা উন্নত প্রিন্ট ছাড়া এই নোট জাল করাটা একেবারেই অসম্ভব। শুধু তাই নয়, নোটগুলোতে এমন একটা বিশেষ কালি ব্যবহার করা হয়েছে যা একদিক থেকে দেখলে পার্পল আর অন্য দিক থেকে দেখলে সোনালী দেখায়। এই ব্যাপারটাকে বলা হয় মোর ইফেক্ট, মানে কালিতে একটা কালার চেঞ্জিং ইফেক্ট আছে। তার মানে এই নোটটা বানাতে গেলে তাদের আসল পেপার আর এই বিশেষ কালি দুটোই জোগাড় করতে হবে। এবার পেইন্টারের পুরো টিম এই সমস্যাগুলোর সমাধান নিয়ে মাথা ঘামাতে থাকে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ওয়াটারমার্ক বসানোর কাজটা। এর জন্য তারা পুরনো চাইনিজ আর্টিস্টদের কৌশল ফলো করে 3টা আলাদা আলাদা লেয়ারে পেইন্ট করার প্ল্যান করে। সবচেয়ে মাঝের লেয়ারে অত্যন্ত সূক্ষ্মভাবে ওয়াটারমার্ককে বসানো হবে, আর এই পুরো কাজটা লিকে নিজ হাতে সম্পূর্ণ করতে হবে। এখন মূল কাজে নামার আগে লি বেশ কিছু প্র্যাকটিস নোট তৈরি করে, কিন্তু ভাই রে ভাই, সে এতটাই সূক্ষ্মভাবে নোটগুলো এঁকে ফেলে যে টিমের সবাই তার কাজ দেখে পুরোই শকড হয়ে পড়ে। এভাবেই কিছুদিন প্র্যাকটিস করার পর তারা হুট করে ইস্টার্ন ইউরোপে চলে যায়। সেখানে একটা নিলামে পুরানো ব্যাংক নোট ছাপানোর মেশিন বিক্রি হচ্ছিল, আর এবার তারা সেটা কিনে নেয়। এরপর প্রশ্ন আসে যে আসল ব্যাংক নোটের মতন কাগজ কোথা থেকে আসবে। তখন পেইন্টার একটা অসাধারণ তথ্য দেয়। সে জানায় যে ইউএসএ সরকার যে কাগজ দিয়ে নোট ছাপায় ঠিক একই মানের কাগজ দিয়ে তারা টেলিফোন ডিরেক্টরিও তৈরি করে। ব্যাস, এই কথা শুনে তারা সেই ডিরেক্টরির ছাপাখানায় গিয়ে মালিকের কাছ থেকে সরাসরি 500 টন পেপার কিনে ফেলে। এবার এই পেপারগুলো নিয়ে লিড ডিজাইন অনুসারে জাল নোট ছাপানোর কাজ শুরু হয়। নিলাম থেকে কেনা সেই বিশাল মেশিনে নোটের পর নোট ছাপতে থাকে, আর এই নোটগুলো দেখতে একেবারে আসল নোটের মতোই মনে হয়। কিন্তু একটা বড় সমস্যা তখনও বাকি, সেটা হলো সেই কালার চেঞ্জিং মোর ইফেক্ট। এর জন্য যে বিশেষ কালিটা দরকার সেটা কেবলমাত্র সরকারি দপ্তরের কাছে পাওয়া যায়, আর এই কালি হাতে পেতে পেইন্টার সাজায় এক ভয়ানক প্ল্যান। মুভিটা এখনো পর্যন্ত দেখছো মানে তোমাদের ভালো লাগছে, তাই যারা একদম চ্যানেলে নতুন তারা সিনে রিক্যাপস ভিডিওকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ এরকম অস্থির মুভি আরো সামনে আসতে চলেছে। যাই হোক, পেইন্টার তার দলবল নিয়ে সেন্ট্রাল ব্যাংকের একটা গাড়িতে সরাসরি হামলা চালায়। ওই গাড়িতে সেই কালার চেঞ্জিং কালির অনেকগুলো ব্যারেল ছিল, আর পেইন্টার সেগুলোকেই ছিনতাই করতে এসেছে। এখন না চাইলেও লিকে এই কাজে তার সাথে যেতে হয়। গাড়ি ছিনতাই করতে গেলে গার্ডরা গুলি চালাতে শুরু করে, আর তার জবাবে পেইন্টার গ্যাংও পাল্টা গুলি ছোড়ে। তীব্র এই গোলাগুলির মধ্যে বেচারা লি একেবারে আটকা পড়ে যায়। তখন একজন গার্ড হঠাৎ লিয়ের দিকে বন্দুক তাক করে, কিন্তু ঠিক সেই সময়ে পেইন্টার এসে সেই গার্ডকেই গুলি করে খতম করে দেয়। এরপর পেইন্টার বোমা ছুড়ে দূরের একটা গাড়িকে উড়িয়ে দেয়, আর যার ফলে বাকি গার্ডগুলো মারা পড়ে।
তারপর তারা কালির ব্যারেলগুলো লুট করে দ্রুত সেখান থেকে সটকে পড়ে। তবে এত কিছুর মাঝে এই প্রথমবার পেইন্টারের এরকম হিংস্র রূপ দেখে লিয়ের ভিতরটা কেঁপে ওঠে। এতদিন ভয়ে ভয়ে জাল নোট তৈরি করলেও সে কখনো ভাবেনি যে তাকে খুন খারাপিতেও জড়াতে হবে, কিন্তু সে এখন এমন একটা গর্তে পড়ে গেছে যেখান থেকে বের হওয়ার আর কোনো পথ নেই। এদিকে মোর ইফেক্টওয়ালা কার্ডে আনার পর তারা সেটাকে প্রিন্টারে লাগিয়ে আবারও নোট ছাপতে শুরু করে। আর এবার যে নোটগুলো বের হয় সেগুলো প্রত্যেকটাতেই আসল নোটের মতন সেই কালার চেঞ্জিং ইফেক্ট দেখা যায়। এই দৃশ্য দেখে পুরো টিম আনন্দে লাফাতে থাকে, কারণ তারা এমন কিছু বানিয়ে ফেলেছে যেটা আসল নোট থেকে আলাদা করাটা পুরোই অসম্ভব। কিন্তু লি ভিতরে ভিতরে প্রচন্ড অপরাধবোধে ভুগছিল। সে পেইন্টারকে জিজ্ঞেস করে যে এই কালি ফুরিয়ে গেলে কি আবারও মানুষ মেরে কালি আনতে হবে, এর চেয়ে বরং সে নিজেই এই কালি তৈরি করার চেষ্টা করে দেখতে পারে। কিন্তু পেইন্টার তার কথা শুনে মুখের উপর এক ঝাড়ি দিয়ে চুপ করিয়ে দেয়। এবার পেইন্টারের আদেশে তার লোকেরা ব্রিফকেসে করে জাল নোটগুলো বিভিন্ন দেশে পাচার করতে শুরু করে। এভাবেই তাদের জাল নোটের সাম্রাজ্য দিনে দিনে বড় হতে থাকে। কিন্তু পুলিশ ইতিমধ্যেই তাদের কর্মকাণ্ড আজ পেয়ে গেছে। উইং নামের একজন আন্ডার কভার পুলিশ অফিসারকে এই কেসের তদন্তের দায়িত্ব দেওয়া হয়। এই উইং ইন্সপেক্টর হোর সাথে মিলে পেইন্টারের গ্যাংয়ের গতিবিধি ফলো করতে শুরু করে। তারপর একজন বায়ারের ছদ্মবেশ নিয়ে তারা সরাসরি গ্যাং মেম্বারদের সাথে দেখা করতে যায়। এখানে পেইন্টারের লোকেরা তখন সমুদ্রের মাঝে একটা ইয়টে পার্টি করছিল, তবে পেইন্টার আর লি সেখানে উপস্থিত ছিল না। এই জায়গাতে উইং সেখান থেকে সবকিছু পর্যবেক্ষণ করে তারপর সরে পড়ে। কিন্তু পেইন্টারের আসল খেলা তো এখনো শুরুই হয়নি। পেইন্টার জেনারেল নামে তার এক পুরাতন ক্লায়েন্টের সাথে মিটিং ফিক্স করে। পরের দিন সে লিকে সাথে নিয়ে জেনারেলের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। যাওয়ার পথে লি পেইন্টারকে একটা গুরুত্বপূর্ণ তথ্য জানায়। সে বলে যে সে এক বিশেষ ধরনের কার পেইন্টের ব্যাপারে জানে যেটা দিয়ে মোর ইফেক্ট তৈরি করা সম্ভব। তার মানে এই কালি দিয়ে ডলার বিলের দু অ্যাঙ্গেল থেকেও দুটো রঙের ইফেক্ট আনা যাবে, আর তার জন্য আর কাউকে মারতে হবে না। পেইন্টার তার এই আইডিয়া শুনে বেশ খুশি হয় এবং প্রতিশ্রুতি দেয় যে সে লিয়ের নামে একটা রিসোর্ট কিনে দেবে, যেখানে ইওয়ানকে নিয়ে সে বাকি জীবন আরামায়েশে কাটাতে পারবে। কিন্তু তারপর পেইন্টার হঠাৎ লিয়ের হাতে একটা বোমার রিমোট ধরিয়ে দিয়ে বলে তার ইশারা পেলেই এই বোতামে তাকে চাপ দিতে হবে। এদিকে জেনারেলের বাড়িতে পৌঁছানোর পর বেশ স্বাভাবিকভাবে মিটিং শুরু হয়। জেনারেল পেইন্টারকে ভালো দামে নকল নোট কেনার অফার দেয় এবং বলে তুমি তোমার পুরো গ্যাং নিয়ে 6 মাসের জন্য আমার এখানে চলে আসো, আমার লোকদেরকেও তোমার মতো নকল নিখুঁত নোট বানানো শিখিয়ে দাও। তারপর জেনারেল হাসতে হাসতে যোগ করে যে তোমার বাবা বেঁচে থাকলে এই ডিলে এক লাফে রাজি হয়ে যেত। এই কথাটা কানে যাওয়া মাত্রই পেইন্টারের চোখে মুখে একটা ভয়ানক পরিবর্তন আসে। সে ধীরে ধীরে চেয়ার থেকে উঠে জেনারেলের কাছে যায়। তারপর তার কানের কাছে ফিস ফিস করে বলে 7 বছর আগে তুমি তো আমার বাবাকে খুন করেছিলে। এই কথা শুনে জেনারেল বুঝে যায় যে পেইন্টার এখানে ব্যবসা করতে আসেনি, বরং সে এসেছে রিভেঞ্জ নিতে। পেইন্টার নিজের জামা খুলে দেখায় যে তার পুরো শরীরে বোম বাঁধা আছে। তারপর সে চিৎকার করে লিকের রিমোটের বোতাম চাপতে বলে, কিন্তু ভয়ে থরথর করে কাঁপতে থাকা লি তার হাতটায় নড়াতে পারছে না। পেইন্টার আরো জোরে ধমক দিলে লির হাত থেকে রিমোটটা মাটিতে পড়ে যায় আর সাথে সাথে সুইচের টিপ পড়ে। কিন্তু বিস্ফোরণটা হয় পেইন্টারের গায়ের বোমা থেকে না, গায়ের বোমাগুলো ছিল পুরোই ফেক। আসলে ব্লাস্টটা হয় বাইরে পার্ক করা পেইন্টারের গাড়িতে। মানে কি আর বলবো, এই লোক তার গাড়িতে করে আস্ত একটা বোমা নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। বিস্ফোরণের ভয়ঙ্কর ধাক্কায় জেনারেলের অনেক লোক সেখানে পটল তোলে। বাকিরা ছুটে এসে পেইন্টারের দিকে গুলি চালাতে থাকে, কিন্তু পেইন্টার দু হাতে দুটো পিস্তল নিয়ে এমন স্টাইলে গুলি চালায় যে একের পর এক লোক মাটিতে লুটিয়ে পড়ে। কিন্তু এটা তো কেবলই শুরু, কারণ জেনারেলও কম যায় না। তবে পেইন্টার এর জন্য আগে থেকেই ব্যবস্থা করে রেখেছিল। তার এক সঙ্গী দূরের জঙ্গল থেকে ক্রমাগত রকেট লঞ্চার মারতে শুরু করে। এই রকেট লঞ্চারের আঘাতে সেখানে সবকিছুই রীতিমতো উড়ে যায়। পুরো এলাকাটা আগুনে জ্বলে ওঠে আর চারিদিকে ধোয়া ধ্বংসস্তূপের মাঝে পেইন্টারের দুটো রাইফেল নিয়ে আরো লোকদের ধুয়ে দেয়। তারপর আরো কিছু সাঙ্গপাঙ্গ গাড়ি নিয়ে এসে জেনারেলের লোকদের পিষে দিতে থাকে। এবার জেনারেলের কিছু লোক জঙ্গলে ঢুকে রকেট লঞ্চারওয়ালা লোকটাকে খতম করে দেয়। আর এত কিছুর মাঝে বেচারা লি এক কোণে ঘাপটি মেরে নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করছে। এই গোলাগুলি আরো অনেকক্ষণ ধরে চলতে থাকে। শেষমেশ জেনারেল নিজে একটা আর্মার্ড কার নিয়ে এসে পেইন্টারের দিকে সরাসরি গুলি ছুটতে শুরু করে, কিন্তু পেইন্টার মারাত্মক স্টাইলে লাফ দিয়ে তাকে গুলি করে। তারপর তার গাড়ির চাকায় পারফেক্ট শট মেরে পুরো গাড়িটায় উল্টে দেয়। এভাবে জেনারেলকেও সে শেষ করে ফেলে। তবে এই যুদ্ধের মধ্যে চিং নামের এক মেয়ে যে জেনারেলের হয়ে কাজ করত তার গায়ে আগুন ধরে যায়। ফলে লি দৌড়ে গিয়ে সেই আগুন নিভিয়ে ফেলে, কিন্তু ততক্ষণে তার মুখ ভয়ঙ্কর ভাবে ঝলসে গেছে। পেইন্টার ফেরার পথে তাকে হসপিটালে নিয়ে যায় আর তারপর এক্সপ্লোসিভ দিয়ে জেনারেলের পুরো আস্তানাটাকে একবারে মাটির সাথে মিশিয়ে দেয়। এদিকে
এদিকে মাসখানেক পর চিং ধীরে ধীরে তার ইনজুরি থেকে সেরে ওঠে। পেইন্টার তাকে একটা নতুন আইডি আর পাসপোর্ট দেয়, আর সেখানে তার নাম লেখা ছিল ইউহান। এটা দেখে লি প্রচন্ড রেগে যায়, কারণ ইউহান তো তার প্রেমিকার নাম, কিন্তু পেইন্টার তার কথায় কান দেয় না। এভাবে নতুন আইডি নিয়ে চিং পেইন্টারের গ্যাংয়ে জয়েন করে এবং ধীরে ধীরে লির প্রতি তার একটা অ্যাট্রাকশন তৈরি হয়। তবে লি এসবকে খুব একটা পাত্তা দিত না। এরই মাঝে একদিন তারা সবাই মিলে ইউহানের আর্ট শো দেখতে যায়। সেখানে পেইন্টার লিকে বলে যে সে তার জন্য রিসোর্টের ব্যবস্থা করে দিয়েছে, এবার ইউহানকে নিয়ে সে সুখে শান্তিতে জীবন কাটাতে পারবে। কিন্তু লি তিক্তভাবে বলে ইউহানকে একজন ক্রিমিনালের কেনার রিসোর্ট পছন্দ করবে। ঠিক তখনই তারা জানতে পারে যে ইউহান সেই আর্ট গ্যালারির মালিক লুকে বিয়ে করতে যাচ্ছে। আসলে লি অনেকদিন ধরে ইউহানের সাথে কোনো যোগাযোগ রাখেনি, যার ফলে ইউহান তার জন্য আর অপেক্ষা না করে লুকের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে। এই খবর জানার পর লি চুপচাপ গ্যালারি থেকে বেরিয়ে আসে এবং পেইন্টারকে জানায় যে সে আর চিং এই গ্যাং ছেড়ে দিতে চায়। পেইন্টার ভীষণ রেগে তাকে গালাগালি করে এবং বলে কালি বানানোর কাজটা শেষ করে সে যেন চলে যায়। এদিকে সেই আন্ডার কভার অফিসার উইং এবার ছদ্মবেশে সরাসরি পেইন্টারের সাথে দেখা করতে চায়, কিন্তু পেইন্টারের মনে আগে থেকেই সন্দেহ ছিল। তাই সে খোঁজ নিয়ে জানতে পারে যে আঙ্কেল ইয়ান নামের তার এক গ্যাং মেম্বার একটা ঘড়ি কিনেছে, আর সেটা কিনতে সে ব্যবহার করেছে তাদের নিজের বানানোর জাল নোট। অথচ পেইন্টার গ্যাংয়ের কঠোর রুলস হলো কেউ নিজেদের জাল টাকা দিয়ে কোনো কিছু কিনতে পারবে না। তার মানে ইয়ান এই রুলস ভঙ্গ করেছে, আর তার এই ভুলের কারণে পুলিশ তাদের কর্মকাণ্ড আজ পেয়ে গেছে, যার ফলে পেইন্টার ইয়ানকে শাস্তি দিতে চায়। ইয়ান তার সামনে লুটিয়ে পড়ে কান্নাকাটি শুরু করে এবং সে তার স্ত্রী আর মেয়ের প্রাণ ভিক্ষা চায়, কারণ পেইন্টারের আর একটা ভয়ঙ্কর নিয়ম হলো কেউ ভুল করলে তার পরিবারকেও শেষ করে দেওয়া। কিন্তু পেইন্টার ইয়ানের কান্নায় কান্না দিয়ে ঠান্ডা মাথায় সরাসরি তাকে গুলি করে ফেলে। এই নির্মম হত্যা দেখে লি নিজেকে আর ধরে রাখতে পারে না। সে তখনই পেইন্টারের উপরে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু পেইন্টার তার কানের পাশ দিয়ে গুলি চালিয়ে তার মুখে একটা কোষে ঘুষি বসিয়ে দেয়। এদিকে উইং আবারও ছদ্মবেশে পেইন্টারের সাথে দেখা করতে আসে, কিন্তু পেইন্টার তার সব প্ল্যান আগে থেকেই জানতো। তাই কথা বলার মাঝে সে হঠাৎ লিকে বলে উইংকে গুলি করতে, কিন্তু এবারও লি তার জায়গা থেকে নড়তে পারে না। ফলে পেইন্টার নিচে উইংকে গুলি করে শেষ করে দেয়। এরপর সে লিয়ের উপরে আরো খেপে গিয়ে তার সামনে এমন কিছু রিভিল করে যেটা শুনে লিয়ের সারা দেহে ঠান্ডা স্রোত বয়ে যায়। পেইন্টার দেখায় যে ইউয়ান আর তার হবু স্বামী লুকে এই মুহূর্তে তারা জিম্মি করেছে। মানে এই লোক কোনো এক ফাঁকে ইউয়ান আর লুকে কিডন্যাপ করে এনেছে শুধুমাত্র লিকে ব্ল্যাকমেল করার জন্য। এদিকে পেইন্টার লিকে সরাসরি লুর উপরে গুলি চালাতে বলে, কিন্তু লি একেবারেই তাতে রাজি হয় না। সে উল্টো পেইন্টারের দিকে পিস্তল তাক করে বসে। পেইন্টার তৎক্ষণাৎ তার হাত চেপে ধরে, আর এর ফলে ট্রিগারের চাপ পড়লে এলো পাথারি গুলিতে লুক সেখানেই মারা যায়। তারপর পেইন্টার আর লির মধ্যে শুরু হয় এক তীব্র গান ফাইট। এর মধ্যে চিং এসে পেইন্টারের লোকদেরকে একের পর এক খতম করতে থাকে। শেষমেশ লি সরাসরি পেইন্টারের বুকে গুলি চালিয়ে তাকেও খতম করে দেয়। এদিকে লি ইউয়ানকে রেস্কিউ করতে চায়, কিন্তু চিং ইউয়ানকে মেরে ফেলার হুমকি দিয়ে তাকে আটকে দেয়। এই চিংই কিন্তু লিয়ের প্রতি অনেকটা দুর্বল হয়ে পড়েছিল, তাই সে কোনোভাবে ইউয়ানকে লিয়ের কাছে যেতে দেবে না। তাই লি আর কোনো উপায় না পেয়ে ইউয়ানকে রেখেই সেখান থেকে চলে আসতে বাধ্য হয়। অন্যদিকে চ্যাং এর কথা মতন সে ইউয়ানের আনা টাকার ব্যাগটা নিয়ে সে রিসর্টে চলে যায়, যেটা পেইন্টার তার জন্য কিনেছিল। পরের দিন সকালে লি খবরের কাগজ পড়ে জানতে পারে যে পুলিশ পেইন্টারের মৃতদেহ খুঁজে পায়নি। তখন তার মাথায় একটাই চিন্তা, পেইন্টার হয়তো মরেনি, আর সে হয়তো ইউয়ানকে মেরে প্রতিশোধ নেবে। তাই লি ইউয়ানকে বাঁচানোর জন্য দ্রুত রওনা হয়, কিন্তু এই ফাঁকে রাস্তায় পুলিশ এসে তাকে অ্যারেস্ট করে নেয়। তার মানে এরপর যা ঘটেছে সেটা আমরা মুভির একদম শুরুতে দেখেছি। পুলিশ লিকে শর্ত দেয় যে পেইন্টারের ব্যাপারে সব তথ্য দিলে সে জামিন পাবে, আর লি যে ইউয়ানকে ফেলে এসেছিল সেই ইউয়ানই তাকে বাঁচাতে এসেছে। কারণ লি জেলখানা থেকে চিঠি লিখে তার কাছে ক্ষমা চেয়েছিল। মনে আছে মুভির শুরুতে সেই নকল স্ট্যাম্প দিয়ে চিঠি পাঠানোর কথা? সেই চিঠিটা আসলে এই ইউয়ানকে পাঠানো হয়েছিল। এদিকে ইউয়ানের পরামর্শে লি পেইন্টারের ব্যাপারে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু পুলিশকে খুলে বলে। পুলিশ তাকে দিয়ে এবার পেইন্টারের একটা স্কেচও আঁকিয়ে নেয়। তারপর তার জামিন হয় এবং পুলিশ তাকে একটা হোটেলে রেখে আসে। সেখানে লি ইউয়ানের কাছে ক্ষমা চায়, আর তাদের মধ্যে একটা রোমান্টিক মুহূর্ত তৈরি হয়। ঠিক তখনই ইন্সপেক্টর পুলিশি পোশাক পরা এক লোককে দেখতে পায়, যার চেহারার সাথে লিয়ে রাখা পেইন্টারের স্কেচের হুবহু মিল পাওয়া যাচ্ছে। আর মজার ব্যাপার হলো এই লোক পুলিশের পোশাক পরে নিজের পুলিশ দপ্তরে ঢুকছিল। তাই তার দলবল সাথে নিয়ে দ্রুত তাকে অ্যারেস্ট করে নেয়। সবাই ভাবছে দেশের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল অবশেষে ধরা পড়েছে, কিন্তু লোকটা একেবারে অবাক হয়ে বলে ওঠে, আমি আবার ক্রিমিনাল হলাম কবে থেকে? আমি তো একজন মামুলি পুলিশ কনস্টেবল। তারপর সে নিজের আইডি প্রুফ বের করে দেখায়
এটা দেখে তো ইন্সপেক্টর হোর মুখ একদম সাদা হয়ে যায়, কারণ সে এবার বুঝতে পারে যে লি এতক্ষণ ধরে তাদের সবাইকে বোকা বানিয়েছে। কিন্তু বিশ্বাস করো, আসল সত্যটা এখনো বাকি, আর এটা এতই ভয়ঙ্কর যে তুমি নিজেকে ঠিক রাখতে পারবে না। কেননা এরপর যে সত্যটা বেরিয়ে আসবে সেটা শুনে পুরো থ বনে যাবে। এখনো ধরতে পারোনি ব্যাপারটা? এতক্ষণ ধরে যে ভয়ানক পেইন্টারের কাহিনী শোনানো হলো, সেই পেইন্টার বলে আসলে কেউই নেই। পেইন্টার হলো লি নিজে। জাল নোট ডিজাইন করা থেকে শুরু করে সেন্ট্রাল ব্যাংকের গাড়ি হামলা, জেনারেলের আস্তানায় গণহত্যা সহ মানুষ খুন, এই সব কিছু সে একাই করেছে। কিন্তু নিজেকে বাঁচানোর জন্য সে গো বেচারা মুখ করে পুলিশের সামনে পেইন্টার নামের একটা পুরোপুরি কাল্পনিক চরিত্র দাঁড় করিয়েছিল। আর যে নিরীহ পুলিশ কনস্টেবলকে সে অ্যারেস্ট করার সময় ডিউটিতে দেখেছিল, ঠিক তার চেহারাটাকেই সে পেইন্টারের স্কেচ বলে চালিয়ে দিয়েছে। একবার ভাবো, পুরো সময় ধরে আমরা সবাই ভাবছিলাম যে লি একটা নিরীহ আর্টিস্ট যাকে জোর করে এই ক্রাইমে টানা হয়েছে, অথচ এবার দেখো সে নিজেই পুরো অপারেশনের মাস্টার মাইন্ড। শুধু তাই না, আরো ভয়ঙ্কর সত্য হলো চায়না থেকে চলে আসার পর আসলে ইওয়ানের সাথে লির আর কোনোদিন দেখাই হয়নি। যে মেয়েটা তাকে বাঁচাতে পুলিশ স্টেশনে এসেছিল এবং যার সাথে সে হোটেলে ইন্টিমেট হয়েছিল, এই মেয়েটা কিন্তু আসলে ইওয়ান না, এটা হলো সেই চিং যাকে লি প্লাস্টিক সার্জারি করিয়ে ইওয়ানের চেহারা দিয়েছিল। মনে আছে জেনারেলের আস্তানায় সে যুদ্ধের সময় চিং এর মুখ ঝলসে গিয়েছিল? ঠিক তারপরে লি তাকে প্লাস্টিক সার্জারি করিয়ে ইওয়ানের রূপ দিয়ে দেয়, কারণ সে কখনোই আসলে ইওয়ানকে নিজের করে পায়নি, তাই চিংকে সে ইওয়ান বানিয়ে নিজের পাশে রেখেছিল। ভাইরে ভাই, এই লেভেলের টুইস্ট তুমি কি আদৌ ধরতে পেরেছিলে? যারা ধরতে পেরেছো তারা প্লিজ কমেন্ট করে জানাও। যাই হোক, এর পরের দিন কিন্তু নকল ইওয়ান সাজে থাকা চিং একসময় ভীষণ বিরক্ত হয়ে ওঠে। সে বুঝতে পারে যে লি তাকে কোনোদিনই চিং হিসেবে ভালোবাসেনি, সে স্রেফ তার মধ্যে ইওয়ানের মুখটাই খুঁজে বেরিয়েছে। এই ক্ষোভ থেকে চিং আসল ইওয়ান আর তার বয়ফ্রেন্ড লুককে কিডন্যাপ করে আনে এবং লিকে বলে, যদি তুমি সত্যি আমাকে ভালোবাসো তবে এদেরকে শেষ করে দাও। তখন তাদের মধ্যে গান ফাইট শুরু হয় আর সেই গুলাগুলিতে লুক মারা যায়। এরপর লি সেখান থেকে পালিয়ে গেলে পুলিশ তাকে ধরে ফেলে, কিন্তু সেই চিংই আবার তাকে বাঁচাতে আসে, কারণ লি জেলখানা থেকে তাকে চিঠি লিখে ক্ষমা চেয়েছিল। এবার সব সত্য জানার পর ইন্সপেক্টর হো তৎক্ষণাৎ হোটেলের দিকে ছুটে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। হোটেলের সব গার্ডকে শেষ করে লি আর চিং ইতিমধ্যে পালিয়ে গেছে। এবার তারা দুজন তখন সাগরের উপর দিয়ে একটা বোটে করে হংকং থেকে অনেক দূরে পালাচ্ছিল, কিন্তু চিং হঠাৎ একটা কথা রিভিল করে যেটা শুনে লির বুক ভেঙে যায়। চিং জানায় সে ইচ্ছে করেই বোটটাকে গোল গোল ঘোরাচ্ছে, আর এখানে আসার আগে সে একটা লাইটারের মধ্যে বোটের নম্বর লিখে এসেছে যাতে পুলিশ তাদেরকে সহজেই খুঁজে পায়। এখন এর কারণ কি? কারণ চিং বুঝে গেছে যে লি কোনোদিনই তাকে ভালোবাসবে না, সে স্রেফ তার মধ্যে থাকা ইওয়ানের মুখটাকেই ভালোবাসে। তার মানে চিংও এখানে লিয়ের উপরে প্রতিশোধ নিতে চায়। ইতিমধ্যে লি দেখতে পায় পুলিশ চারিদিক থেকে তাদের ঘিরে ফেলেছে। সে দ্রুত বোট চালিয়ে পালিয়ে যেতে চায়, কিন্তু চিং আগে থেকেই বোটে এক্সপ্লোসিভ লুকিয়ে রেখেছিল, তাই এবার সে ট্রিগারে চাপ দেয় আর সাথে সাথে প্রচন্ড বিস্ফোরণে পুরো বোটটায় আগুনের গোলায় পরিণত হয়। আর ফাইনালি তাদের দুজনকেই ক্রাশ করে নেয় সেই আগুন। এভাবে লিয়ের মৃত্যুর পর ইন্সপেক্টর হো আসল ইওয়ানের কাছে যায়। সে তাকে জানায় যে তারা পেইন্টারকে চিহ্নিত করতে পেরেছে। এখন ইওয়ান কিন্তু জানতোই না যে লি আসল পেইন্টার, কারণ কিডন্যাপের সময় তার চোখ বাঁধা ছিল। ইন্সপেক্টর হো তাকে লিয়ের ছবি দেখালে বলে, হ্যাঁ আমি তো এই লোকটাকে চিনি, এই লোকটা একসময় আমার প্রতিবেশী ছিল। তার মানে লি আর ইওয়ানের মধ্যে আসলে কখনো কোনো সম্পর্কই ছিল না, তার ভালোবাসাটা ছিল পুরো একতরফা, আর সে কখনো ইওয়ানকে সে কথা খুলেও বলেনি। যার মানে তাকে নিয়ে সে এতটাই অবসেস ছিল যে সে ইওয়ানের মতো একজন আর্টিস্ট হতে চাইতো, কিন্তু ইওয়ানের মতন সৃজনশীল মৌলিক আর্টিস্ট হওয়া তার পক্ষে সম্ভব হয়নি। তাই সে নিজের কপি করার অবিশ্বাস্য দক্ষতাকে কাজে লাগিয়ে সম্পূর্ণ অন্য একটা পথ বেছে নেয়। তার প্ল্যান ছিল প্রচুর টাকা কামিয়ে একদিন ইওয়ানের সামনে মাথা উঁচু করে দাঁড়ানো, কিন্তু সেই স্বপ্নটাও শেষমেশ ছাই হয়ে যায়। সাগরের অন্ধকার পানিতে ছড়িয়ে থাকা ভাঙা বোটের টুকরো, পুড়ে যাওয়া কাগজের ছাই, আর একটা অসাধারণ প্রতিভার অর্থহীন পরিণতি। যাকে সে ভালোবেসেছিল সে তাকে চিনতই না, আর যে তাকে ভালোবেসেছিল তাকে সে কখনো মূল্যই দেয়নি। ঠিক এমন একটা মুহূর্ত দিয়ে এই অসাধারণ টুইস্টে ভরা মুভিটা এখানেই শেষ হয়।